দেশের আলোচিত ইসলামী বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী শিশু বক্তা হিসেবেই বেশি পরিচিত। ওয়াজ মাহফিল ছাড়াও দেশ ও ইসলাম বিরোধী বিভিন্ন প্রতিবাদ কর্মসূচিতেও দেখা যেত তাকে। তার এই তৎপরতা থামাতে জঘন্য নির্যাতনের পথ বেছে নেয় পতিত আওয়ামী সরকার। বিনা অপরাধে আটক করে একের পর এক বানোয়াট মামলা দিয়ে ৩২ মাস কারাবন্দী করে ফ্যাসিবাদী সরকারের আইন শৃঙ্খলা বাহিনী। দেশের জনপ্রিয় একজন তরুণ আলেমের চরিত্রহরণে পর্নোগ্রাফির অভিযোগ ছাড়াও শার্ট প্যান্ট পরিয়ে সিগারেট ধরিয়ে অচেনা নারীর সঙ্গে শুটিংও করে পুলিশ। রিমান্ডে চড়-থাপ্পড় আর গালাগাল ছিল স্বাভাবিক বিষয়। গ্রেপ্তারের আগে এবং ৭ মামলায় জামিনের পরও তাকে গোয়েন্দা নজরদারিতে রাখা হতো, বাধা দেওয়া হতো ওয়াজ মাহফিলেও। আওয়ামী শাসনামলে আলেম ওলামাদের ওপর নির্যাতনের চিত্র তুলে ধরে মাওলানা রফিকুল ইসলাম মাদানী আমার দেশকে বলেন, এদেশের আলেম ওলামা ও ইসলামপন্থীদের একেবারে বিলীন করে দেওয়ার বড় একটি পরিকল্পনা ছিল শেখ হাসিনা সরকারের। বিগ প্ল্যানের অংশ যে এদেশে আলেম ওলামা ইসলামপন্থীদেরকে একেবারে বিলীন করে দেওয়া, কিংবা ভারতের ইন্ধনে সরাসরি মদদে এবং তাদের দিক নির্দেশনায় এবং রয়ের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে বাংলাদেশের আলেম ওলামাদেরকে কোণঠাসা করে দেওয়া, ইসলামপন্থী দলগুলোকে কোণঠাসা করে দেওয়া, এটা তো একটা মাস্টার প্ল্যান। সেই মাস্টার প্ল্যানের অংশই হলো 2021 সালে শত শত আলেম ওলামাদেরকে বন্দী করা। তার মধ্যে আমাকে সর্বপ্রথম বন্দী করা হয়। একের পর এক আলেম ওলামা গ্রেফতারের খবরেই শঙ্কায় ছিলেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী। কারণ 2021 সালের 25 মার্চ মতিঝিল শাপলা চত্বরে মোদির আগমন বিরোধী ছাত্রদের একটি বিক্ষোভে অংশ নিয়ে একবার আটক হন তিনি। পল্টন থানায় 4 ঘন্টা আটকে রাখার পর বিভিন্ন গালাগাল ও হুমকি ধমকি দিয়ে তাকে ছেড়ে দেয় পুলিশ। তবে একই বছর 6 এপ্রিল গভীর রাতে র্যাব পরিবারের সদস্যদের ওপর হামলা চালিয়ে তাকে আটক করে। একই বাড়ি থেকে তার এক ভাই ও ভাগ্নেকে ধরে নিয়ে আসে। পথে ভাইকে ছেড়ে দিলেও ভাগ্নেকে তার সঙ্গেই নেওয়া হয়। গাজীপুরের কাছাকাছি পৌঁছালে তার মুখে কালো কাপড় লাগিয়ে দেয়। আনা হয় র্যাব 1-এর কার্যালয়ে। পথে ফজরের রক্ত হয়ে গেলেও নামাজ পড়তে দেয়া হয়নি। গাড়িতে ওঠানোর পরে দেখলাম যে ওরা কাকে জানি একটা ওয়াকি টকি দিয়ে জানাচ্ছে যে মিশন সাকসেস, আমরা স্যার আসতেছি, এরকম। আপনার এরপরে হলো আমাকে চোখ খুলে দেয়, মানে কাপড়টা খুলে দেয়। এরপরে আমার প্রচণ্ড ইস্তিনজা করে। এটা তো স্বাভাবিক, রাত্রে ঘুমাইলে শেষ দিকে উঠলে এরকম হয়, তো আমাকে ইস্তিনজা করতে দেয় নাই। এরপরে একে একে লোক আসছে, ওর জিজ্ঞাসাবাদ করছে। তারপরে আরেকজন আসছে দাঁড়িয়েওয়ালা, উনি জিজ্ঞাসাবাদ করছে। এইভাবে বসেছিলাম। একটা ছোট্ট টোল ছিল, টোল থেকে একবারে মানে আমার একটা বক্তব্য মোদি বিরোধী আন্দোলনের এগুলো দেখাইতেছিল, আর এত জোরে চড় মারছে আমাকে, মানে সামরিক হাত মনে হয়েছে আমার কাছে, যে ট্রেনিং প্রাপ্ত, এত জোরে মানে আমার কানে আওয়াজ হয়েছে অনেকক্ষণ, মানে ওই কানটাতে আমি শুনতেছিলাম না। এরপর দুজন তাকে ধরে ছোট্ট একটি রুমে নিয়ে যায়। সেখানে বিদ্যুতের চেয়ার, ঝোলানোর যন্ত্র ও ওয়ালে ছিল বীভৎস চিত্র। বিশেষ ধরনের লাঠি, চাকুসহ অন্যান্য যন্ত্রপাতি দেখে আতঙ্কিত হওয়ার মতো একটি রুম। সেখান থেকে চিৎকার করলেও বাইরে কোনো আওয়াজ যাবে না। রুমের সামনে উচ্চ শব্দের 2টি ফ্যান চালিয়ে রাখা হয়। সেখানে তাকে কোনো আঘাত না করলেও কিছু জিজ্ঞাসাবাদ করে আরেকটি রুমে নেওয়া হয়। এ সময় সেখানে হিন্দি ভাষায় কথা বলতে শোনেন তিনি। দিনভর এসব নির্যাতনের পর রাতে নেওয়া হয় থানায়। র্যাবের পক্ষ থেকে করা হয় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা। সেখানে অবস্থানকালে তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন নন্দলাল নামের এক কর্মকর্তা। পর্যায়ক্রমে সপ্তাহখানেকের মধ্যে গাজীপুরের বাসন, ময়মনসিংহ, রাজধানীর মতিঝিল, পল্টন ও তেজগাঁ থানায় সন্ত্রাস বিরোধী সহ ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে 7টি মামলা করা হয়। এসব মিথ্যা মামলায় 26 দিন রিমান্ডে ছিলেন তিনি। পরদিন 8 এপ্রিল গাজীপুর আদালতের মাধ্যমে কাশিমপুর কারাগারে পাঠানো হয় রফিকুল ইসলাম মাদানীকে। সেখানে তাকে রাখা হয় ফাঁসির আসামি ও কুখ্যাত অপরাধীদের সঙ্গে। কাশিমপুর কারাগারে যেখানে নেওয়ার পরে আমাকে রাখছে হলো নিচতলায়, যেখানে হলো দেশের সমস্ত কুখ্যাত আসামি, মানে একটা বিল্ডিং, নাম হলো 60 সেল পূর্ব। তো আমাকে রাখছে একবারে ফাঁসির আসামি কিংবা আপনার কুখ্যাত যেই সমস্ত বন্দি, বড় বড় সন্ত্রাসী, এদের পাশে, এবং নেশাখোর, চোর, মানে এই ধরনের লোকদের সাথে। আমার সাথে ছিল একটা চোর, আমার ওই পাশে ছিল একজন সেও কুখ্যাত একজন সন্ত্রাসী টাইপের লোক। তো এখানে মাঝখানে রাখছে। তো এখানে রাখার পরে যে রুমটায় রাখছে, এটা জঘন্য রুম,
এবং এই রুমটা থেকে আপনার এত দুর্গন্ধ, মানে নিচতলায় টয়লেটের পাশের যে রুম, এই রুমগুলোতে আমাদেরকে রাখতো। কারাগারে অবস্থানের 1.5 মাসের মাথায় 2 দিনের রিমান্ডে নেওয়া হয় মাদানিকে। স্বাভাবিক কিছু জিজ্ঞাসাবাদ শেষে পাঠানো হয় কেরানীগঞ্জের কারাগারে। সেখানে মামুনুল হক সহ অনেক আলেমের সঙ্গে দেখা হয় তার। ওই কারাগারে ঢোকার সময় গেটে চেক করার নামে লুঙ্গির ভেতরে মাথা ঢুকিয়ে নির্লজ্জ আচরণ করা হয় তার সাথে। এমন অবস্থা থেকে মুক্তি পেতে বন্দি আলেমরা মিলে কারাগারে জালেমের বিরুদ্ধে কান্নার সঙ্গে দোয়া করতেন, কিন্তু কেরানীগঞ্জের হিন্দু জেল সুপার তা বন্ধ করে দেন। তরুণ এই আলেম সবচেয়ে জঘন্য ও নাটকীয় অত্যাচারের শিকার হন তেজগাঁও থানার 5 দিনের রিমান্ডে। এ সময় তার চরিত্র হননে জঘন্য কৌশল অবলম্বন করে পুলিশ। আমি যেই দিন তেজগাঁও রিমান্ডে গেছি ওই দিনই আমাকে হঠাৎ করে মাপ দিতেছে শরীর, মানে হাত পা যেমন ওই যে পাঞ্জাবি পায়জামা বানাইলে মাপে ওরকম মাপতেছে। তখন আমি চিন্তা করলাম, কিরে আমার মাপে কেন, এরকম মাপে আপনার করছে, এই নিয়ে গেছে। রাত্রেবেলায় প্রায় 11টা-12টার দিকে এসে বলতেছে, হুজুর এক জায়গায় যেতে হবে। ওসি শাহ আলম আর হলো আপনার এসআই শোয়েব, ওই 2 জন, আরেকজন ছিল ড্রাইভার, ওরা আমাকে তুলে নিয়ে গেছে কারণ বাজার থেকে কোন দিকে জানি চিপা দিয়ে নিয়ে আবার হাতিঝিল গেছে। কিন্তু হাতিঝিল নিয়ে তো আমারে গাড়ি থেকে নামাই চোখ খুলে দিছে। চোখ খুললে আমি আমার আবিষ্কার করলাম একটা মহিলার কাছে, মানে ওই মেয়েটা ছাড়া সবাই দূরে দূরে। ওই মেয়েটা যাওয়ার পরে আমার জড়াইয়া ধরছে, তাই মেয়েটা জড়াইয়া ধরছে, জড়াইয়া ধরে বলতেছে আপনি ধরেন আমার এই সেই। আমি তো মানে কান্না করতেছি, চোখ দিয়ে জোরে পানি পড়তেছে, আল্লাহ আপনি সবচাইতে বড় সাহায্যকারী। উপর দিকে তাকায় কাঁদতেছি, বলে হুজুর সমস্যা নেই। মেয়েটা বলে যে আপনি আমার বোনের মতো মনে করেন, মানে কি একটা অবস্থা। মাদানি বলেন, মূলত তাকে প্যান্ট শার্ট পরিয়ে সিগারেট টানা অবস্থায় মেয়ের পাশে ছবি তুলে খুব খারাপ জঘন্য মানুষ হিসেবে প্রচারের উদ্যোগ নেয়। শুটিংয়ের মতো তাকে দাঁড় করিয়ে সিগারেট টানার স্টাইল তারাই বারবার শিখিয়ে দেয়। প্রকাশ্যে উলঙ্গ করে নির্যাতনের সময় লজ্জা বাঁচাতে তিনি সরকার বিরোধী কিছু না বলার স্বীকারোক্তি দিয়েছিলেন। সেই বক্তব্য পরে সরকার প্রচার করে। 2 ঘন্টা ব্যাপী ওই শুটিংয়ে পুলিশের সঙ্গে মিডিয়া ও রয়ের লোকও ছিল বলে তার ধারণা। রিমান্ডের কষ্টটা দিছে ডিবি হারুন, এটা বাস্তব বলতে হবে। ডিবি হারুন আমাকে রিমান্ডের সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে। হলো আমার কিন্তু ইয়া থেকে নামাইয়া টাইনিয়া লুঙ্গি টুঙ্গিগুলো করতেছে, খুলতেছে, আপনার লুঙ্গি খুলে ফেলছে, ফতুয়া খুলে ফেলছে, হ্যাঁ একবারে খালিগা করে ফেলতেছে। তখন আমি তাড়াতাড়ি ওই ভিতরে দৌড়ে বলি যে ভাই আমার খোলার দরকার নেই, দয়া করে আমার করেন। পরে বুঝলাম যে ওরা আসলে খুলতেছে হইলো আমার প্যান্ট পরাবে, মানে আমি খুব খারাপ লোক, আমি মেয়েদের সাথে প্যান্ট পরে শার্ট পরে আড়ালে গিয়ে ঘুরি, এগুলো একটা শার্ট পরাইছে, প্যান্ট পরাইছে, এগুলো পরাইছে। আমার হঠাৎ করে একটা সিগারেট দিছে হাতে, আমি ফেলে দিছি, আবার দেয়। আমাকে যখন উলঙ্গ করে তখন আমি লজ্জায়, সত্যি কথা আমি এটা বলছিলাম যে আমাকে অযথা করিয়েন না, ঠিক আছে আমি আর সরকারের বিরুদ্ধে বলবো না ভাই, এই টাইপের। কারণ আমি এটাকে নিতে পারতেছিলাম না ভাই, বুঝবেন না আপনি, মানে ওই সময়ে এতগুলো মানুষের সামনে, ক্যামেরার সামনে আমাকে মানে উলঙ্গ করা, মানে এটা আমি কোনোভাবেই নিতে পারতেছিলাম না। হাতিরঝিল থেকে ফেরার পথে গাড়িতে ওসি শাহ আলম তাকে বলেন, হুজুর আমাদের কিছুই করার নেই। তখন ওই যে ওসি শাহ আলম গাড়িতে ওঠানোর পরে তার একটু মায়া লাগছে আমার মনে হয়েছিল। সে কিন্তু তখন তদন্ত ওসি তেজগাঁও থানা, সে বলতেছিল হুজুর আমাদের কিছুই করার নাই। আমি বললাম আচ্ছা আপনারা যে এত কিছু করলেন, এটা কি ওই আপনাদের যে ডিসি হারুন সাহেব জানে? সে বললো হুজুর হারুন সাহেব জানে মানে? হারুন সাহেব হলো পরিচালক, এটা সব কিছু মাস্টার মাইন্ড পরিচালক হলো উনি, আর আপনি ওনারা কি মনে করেন? তখন আমি বুঝলাম যে এই যে আমাকে মাহফিলে নিছে সে, এগুলোর সরকারের কাছে হয়তো আছে, এখন আমাকে সে কি করতে পারে এটা সরকারকে দেখাচ্ছে সে। পরবর্তীতে বুঝলাম এটা সম্পূর্ণ মাস্টার মাইন্ড হারুন, ডিবি হারুন। এই বদমাইশ দেখেন কি করছে, 4 দিন পরে তার যে ডিসির কার্যালয় আছে, এটা মনে হয় আশপাশেই হবে, আসাদ গেটের আশপাশে বা ওইদিকে, ওখানে সমস্ত থানার 13 দিনের ওসি এডিসি আর ওনাদের কেসে একসাথে বসা, ও এইভাবে সামনে সামনে, আরে হুজুর আপনি 4 দিন ধরে আমার থানায় আর আমি জানি না, মানে একবার চোখে চোখে তাকায় এইভাবে মিথ্যাটা বলতেছে। তেজগাঁও থেকে তাকে আবার ডিবিতে রিমান্ডে নেওয়া হয়। সেখানে তৎকালীন ডিবি প্রধান হাফিজ আক্তার তাকে অনেক গালাগাল করেন। একদিন জিজ্ঞাসাবাদ টিমের বাইরের একজন হঠাৎ তাকে থাপ্পড় দিয়ে চেয়ার থেকে ফেলে দেয়। সেখানে 12 দিন রিমান্ড থেকে অসুস্থ হয়ে পড়েন তিনি। এক পর্যায়ে হাসপাতালে নিয়ে তাকে চিকিৎসা দেওয়া হয়। চরিত্র হননের জন্য তার বিরুদ্ধে পর্নোগ্রাফির অভিযোগও করেছিল পুলিশ।
এ প্রসঙ্গে তিনি বলেন, সে সময়টা ভাবতে লজ্জা লাগে। চরিত্র হননের জন্য তারা অনেক কিছু করেছে। আলেম নির্যাতনের এমন ঘটনাকে আওয়ামী সরকারের সুপরিকল্পিত ইসলাম বিদ্বেষের অংশ বলছেন বিশিষ্ট আলেমরা। ইসলাম আর মুসলিম উম্মার জন্য তাদের মতো বড় হুমকি দ্বিতীয় কেউ হতে পারে না। এবং আমরা দেখেছি বিগত দিনগুলোতে যখনই তারা ক্ষমতায় আসে, তাদের কাঁধের উপর ভর করে হিন্দুত্ববাদীরা মাথাচাড়া দেয়, তাদের কাঁধের উপর ভর করে নাস্তিক্যবাদীরা মাথাচাড়া দেয়। এই যে শাপলা আন্দোলন করতে হলো শাহবাগী যে সমস্ত চিহ্নিত ব্লগারদের বিপক্ষে, এদেরকে পেলেছে কে? এদের শেল্টার দিয়েছে কে? ইসলামের বোধ বিশ্বাস যেন ওই জায়গাটা আঘাতপ্রাপ্ত হয়, ওই জায়গাটা যেন প্রশ্নবিদ্ধ হয়। ইসলামকে বিভৎস রূপে দেশ ও জাতির সামনে উপস্থাপন করা, পার্টিকুলারলি বিশেষের সামনে ইসলামকে কয়েকজন বারবার নাটক সাজিয়ে কয়েকজন জঙ্গি ধরা, আবার এই পাশ থেকে আরেক জেলায় কয়েকজন জঙ্গি ধরা, রেড অ্যালার্ট জারি করে এই ধরনের নাটকগুলো একাধিকবার ঘটিয়ে বিশ্বের সামনে ইসলামকে ওইভাবে উপস্থাপন করা, যার লাস্ট টার্গেটটা হলো যে আমি ছাড়া এই বিষয়গুলিকে কন্ট্রোল করার আর কেউ নেই। 1994 সালের 2 এপ্রিল জন্মগ্রহণকারী রফিকুল ইসলাম মাদানী 5 ভাই ও 3 বোনের মধ্যে সবার ছোট। 8 বছর বয়সে দরিদ্র বাবাকে হারান তিনি। 2012 সাল থেকে শিশু বক্তা হিসেবে বিভিন্ন ওয়াজ মাহফিলে বক্তব্য দেয়া শুরু করেন। বর্তমানে সারা দেশে মাহফিলে ব্যস্ত সময় কাটান এই আলেম। আরমান মুজাহিদ, আমার দেশ, ঢাকা।